হাতে বোম নেবে কে, আমরা মারবে কে, মারছে কে মুসলমান, মারছে কাকে মুসলমান। রাত 12টায় 1:30টায় দেখি গাছের মাথায় কিসের আওয়াজ, তাকিয়ে দেখি ঝান্ডা বাঁধছে কে মুসলমান। কথা বুঝতেছেন না? বাজারে বাজারে প্রচার করছে কে, কে মুসলমান, এটা করবে কে মুসলমান, মাথায় বোম মারবে কে মুসলমান, আর পদ নেবে কে, এমএলএ হবে কে, এমপি হবে কে, সভাধিপতি হবে কে, সভাপতি হবে কে, বলে আমরা। আমি এই শব্দের সাথে সহমত হব না। শুধুমাত্র সংখ্যালঘু মুসলমানরা বঞ্চিত, এই শব্দের সাথে আমি সহমত নয়। কে তার প্রাপ্য পাচ্ছে তার লিস্টটা বলতে বলুন। কিছু রাজনৈতিক কারবারি ছাড়া, কিছু আইএস আইপিএস ছাড়া বাকি সমস্ত রাজ্যের মানুষেরা বঞ্চিত। বলছি ইতিমধ্যে একটা বক্তব্য অলরেডি ভাইরাল, তহা সিদ্দিকীর বক্তব্য। তিনি বলছেন যারা পতাকা দেবে কারা, আমরা পতাকা বাঁধবে কারা, সংগঠনে দাঁড়াবে কারা, সামনে কারা, সবকিছুতেই আমরা, তাহলে আমরা এত বঞ্চিত কেন? ইতিমধ্যেই তিনি কিন্তু সুর তুলেছেন, সেই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আমার সঙ্গে রয়েছে নওশাদ সিদ্দিকী, কথা বলবো। বলছি তহা সিদ্দিকী কি অবশেষে বুঝতে পারছেন কতটা বঞ্চিত হচ্ছেন? দেখুন, আমি কথা বলি, আমরা বলতে উনি শুধু যদি মুসলমানদের বলা বোঝায়, আমি সহমত হতে পারছি না। আমি মনে করি এই রাজনীতি যে কোনো 34 বছর গিয়েছে, তার আগে 25 বছর গিয়েছে, ক্ষমতার শীর্ষে রাখার জন্য গ্রামের মানুষের অবদান সব থেকে বেশি, খেটে খাওয়া মানুষের অবদান সব থেকে বেশি, পিছিয়ে বর্গের মানুষের অবদান সব থেকে বেশি, আর পিছিয়ে বর্গের মধ্যে মুসলমানদের অবদান সব থেকে বেশি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আপনি দেখুন পশ্চিমবাংলার বিধানসভাতে 63টা মতো এসসি কমিউনিটির বিধায়ক আছেন, 18টা মতো এসটি কমিউনিটির বিধায়ক আছে, 43টা থেকে 44টা মুসলিম মাইনরিটি মুসলিমদের বিধায়ক আছে। কিন্তু এই 3টে শ্রেণীর বিধায়কদের দেখবেন তাদের স্বজাতির জন্য কোনো কথা বলার সাহস পায় না। এসটি এসসি কোটাতে নন এসটি এসসিরা, আমার কাছে ডেটা আছে, ব্রাহ্মণ সমাজের মানুষ সে এসসি কোটায় চাকরি করছে, মুসলিম এসটি কোটায় চাকরি করছে। কি করে করছে? এ প্রতিবাদ করার সাহস নেই পশ্চিমবাংলা বিধানসভাতে, কারণ এটা সব করা আছে। ঈদের 3 দিন ছুটির কথা বলার কারো সাহস নেই পশ্চিমবাংলা বিধানসভাতে, কিন্তু এরা প্রতিনিধি হয়ে বসে আছে। না, ব্যাপারটা আমি যেটা আমি ফিরে আসছি, ব্যাপারটা হচ্ছে আমার বক্তব্যটাই যে শুধুমাত্র ওই বলে দিয়ে ঘুমিয়ে পড়লে হবে না। রিজার্ভ কোটায় আসছে মানে তাদের কমিউনিটির কথা বলার জন্যই তাকে পাঠানো হচ্ছে। একজন এসসি বিধায়ক, একজন এসটি কোটার বিধায়ক আসা মানে তাদের কমিউনিটির সমস্যা তুলে ধরার জন্য, কিন্তু সে অর্থে তোলে না, শুধু একে অপরকে হই হই করতে যেন একটা হচ্ছে। আইপিএস গুলো সব ওপরে আছে, আর যারা কনস্টেবল, আপনার ইন্সপেক্টর লেভেল থেকে কনস্টেবল যারা আছেন তারা ডিএ পাচ্ছে না, তাদের হয়ে কোনো কথা বলছে না, তাদের এই জন্যই বলছে। আর আইপিএস কিছু কিছু আইপিএস যখন মিলে মিশে আছে, তারা ছাড়া রাজ্যের সমস্ত মানুষ বঞ্চিত। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে দেওয়া হলো না, মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এলেন, বিক্ষোভ করেন। নওশাদ সিদ্দিকীর সাথে কি হয় বিধানসভায়? দেখুন, প্রত্যেকটা জায়গার একটা নির্দিষ্ট আছে। যেমন আমি আমার কথা বলছি, আমার এখানে অভিজ্ঞতার কথা বলি, আমার কোনো ক্ষেত্রে 10 মিনিট হয়তো বক্তব্য দেওয়ার সময় হচ্ছে, 9 মিনিট 9.5 মিনিটের সময় গ্রিন একটা লাইট জ্বলে, ওটা সিগন্যাল হয় যে আপনারা 30 সেকেন্ড কি 40 সেকেন্ড পরে আপনার বক্তব্য শেষ হবে। তারপরে রেড লাইট জ্বলে, তারপরে স্পিকার স্যারকে আমরা বলি স্যার 1 মিনিট 1.5 মিনিট স্পিকার স্যার অ্যালাউ করেন, বা অনেকে এ সময় অ্যালাউ করেন না, এটা সিস্টেমে। তো মমতা ব্যানার্জির ক্ষেত্রে কত মিনিট অ্যালটমেন্ট করেছিল সেটা দেখার বিষয়। প্রথমে এই মিনিটসটা কোথায়, আমি কারণ ফিনান্স মিনিস্টার, দেশের ফিনান্স মিনিস্টার বলছেন উনি অসত্য কথা বলছেন, আর মমতা ব্যানার্জি বলছেন ওনাকে বলতে দেওয়া হয়নি। এর মধ্যে কে অসত্য কথা বলছে আমি তো বলতে পারবো না। চেয়ারম্যানের বক্তব্য শোনা গেছে, বলছে মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলতে, যেহেতু ডব্লিউ পেছনের শব্দ, কিন্তু তবু ওনাকে আগে বলতে দেওয়া হয়েছে। দেখুন, আগে পরে বলতে দেওয়াটা ওদের, তাদের তিনারা ওখানে সৌজন্যতা দেখিয়েছেন, কিন্তু যে মাইক কেড়ে নেওয়া হচ্ছে, সুইচ বন্ধ করে দেওয়া হয়েছে, এটা বিষয় কিন্তু জল ঘোলা হচ্ছে। আমি কে অসত্য কথা বলছে আমি এক্ষুনি বলতে পারবো না, কারণ আমি কেন্দ্র সরকার কি রাজ্য সরকারের অনেক আমাদেরকে আশ্বস্ত করেছেন, আমাদেরকে অনেক অসত্য কথা বলেছেন। ডবল চাকরির লোভ দেখিয়েছিলেন আমাদেরকে 2021 সালের আগে, চাকরি চাইতে গেলে এখন ফেক কেস দিচ্ছে। 1.5 কোটি চাকরি স্বপ্ন দেখিয়েছিলেন মোদিজি, এখন বলছে স্বনির্ভর হতে বলছে। তো কে অসত্য কথা বলছে বলতে পারছি না। তবে একটা কথা আমি এই প্রসঙ্গে বলবো, এই কেন্দ্রের রাজ্যের দায় ঠেলাঠেলিতে আমাদের রাজ্যের ক্ষতিও কোনোভাবেই চাইবো না। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে রাজ্যর যে এখতিয়ার আছে, কেন্দ্রের যেটা দেওয়ার আছে সেটা দেওয়া দরকার। যদি না পাই
সংবিধানের 131 নম্বর ধারাকে সামনে রেখে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে পারে। কিন্তু আমাদের রাজ্যের পক্ষ থেকে চোরেদেরকে বাঁচানোর জন্য, চাকরি চোর থেকে শুরু করে যারা আছে তাদেরকে বাঁচানোর জন্য সিবিআই ইডি না তদন্ত করে সেটার হাত থেকে বাঁচার জন্য, ইভেন আপনাদের বলি ওই শাহজাহান শেখ, ওকে না সিবিআই তদন্ত করে ইডি না, তো তার জন্য সুপ্রিম কোর্টে ছুটে গিয়েছিল। আমাদের রাজ্যের যে টাকা বকেয়া যেটা বাকি আছে সেটাকে পাওয়ার জন্য সুপ্রিম কোর্টে মামলা করছে না। আপনারা জানেন, হয়তো অনেকে দেখিয়েছেন, আপনাদের মাধ্যমে আমি দর্শককে বলতে চাই, বিগত রাজস্থান সরকারের সাথে ইউনিয়ন আমাদের ভারত সরকারের একটা লড়াই চলছিল 100 দিনের কাজের টাকা নিয়ে। রাজস্থান বিগত কংগ্রেসের যে সরকার ছিল তারা সুপ্রিম কোর্টে গিয়েছিল, কেসে জিতে 100 দিনের কাজের টাকা পেয়ে গেছিল। আমাদের রাজ্য সরকার যাচ্ছে না কেন? কেন যাচ্ছে না জানেন? আমি জাস্ট দুটো উদাহরণ দেবো। বন্যা হয়েছে, সে জায়গায় দেখিয়েছে 100 দিনের কাজ হয়েছে, কোথায় কাজটা করেছে? এই ডেটাগুলো তো তথ্য তো জমা পড়বে। খাল খনন দেখিয়েছে, এত খাল খনন দেখেছে ওই মৌজায় অন্য কোনো বাস্তু জমি বা অন্য কোনো জমি আর নাই, মানে এত ইল্লিগাল কাজ করেছে। ইল্লিগাল কাজের জন্য বলছেন, আমি বলছি সংসদটা কিসের জন্য? বলছি আপনাদের এই বিধানসভাটা আপনারা যে সমস্ত বক্তব্য রাখেন, আমি সংসদে, পশ্চিমবঙ্গের সংসদে থেকে যারা যাচ্ছে সাংসদ, তারা মানে গালাগালি দিচ্ছেন, তারা বলছেন কে কার বউকে ডেপ্রাইভ করেছে। বলছি সংসদটা কি কার বউ পালিয়েছে, কার ব্যাপারটা হচ্ছে আর না গালাগালি দেওয়ার জন্য? আমি জিজ্ঞাসা করছি। দেখুন আমি বলি, আমাদেরকে জনগণ নির্বাচিত করে পার্লামেন্টে পাঠিয়েছে আগামী 5 বছর দেশবাসী কিভাবে ভালো থাকবে, এই কাজ আমাদের। তার জন্য আমার মস্তিষ্কে যেটা আছে সেটা এখন উত্থাপন করব, যেহেতু আমি বিরোধী, যে রাজ্যের কথাও যদি হয় বা বিরোধী যারা পার্লামেন্টে যাচ্ছেন বা কোনো পলিসি নিয়ে আসলে সেটা দেশবাসীর জন্য ভালো কি খারাপ হবে, ভালো হলে আরো ভালো কিভাবে করা যায় তার বলা, আর যদি দেশবাসীর বা জনগণের বিপক্ষে যায় তার বিরোধী করা। কার কোথায় অ্যাফেয়ার আছে, কি আছে না আছে, সেই কাজের জন্য আমাদেরকে জনগণ ভোট দিয়ে পাঠায়নি। কিন্তু আমাদের সেই ক্যাপাসিটি না থাকার ফলে আমাদের সাবজেক্ট মানে অবজেক্ট নয়, সেই নিয়ে টানাটানি হচ্ছে। সংসদীয় শব্দচরণ করাটা আমাদের খুবই জরুরি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সিনিয়র মোস্ট যারা এমপি তাদের মুখ থেকেও যেভাবে অসংসদীয় শব্দ যেগুলো শুনছি, সেগুলো গণতন্ত্রের জন্য কালো দিন, দুর্ভাগ্যের দিন, গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন প্রধানমন্ত্রী তার বউকে, মেম্বার অফ পার্লামেন্ট তার ওয়াইফকে ডিপ্রাইভ করেছে। বলছি এইটাই কি বিষয়? এইটাই কি সৌমিত্র খানের বিষয়ে আগে বলা হয়েছে? একের পর এক মন্তব্য। দেখুন, অভিষেক বাবুরও তার সাথে তার পিসি মানে এটা নিয়ে পারিবারিক যে সম্পর্ক নিয়ে অনেক কথা বলে, তখন আমি বিরোধিতা করেছি। মুখ্যমন্ত্রীকে যখন বিগত কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং যে বাজে মন্তব্য করেছে তারও বিরোধিতা করেছি। রাষ্ট্রপতিকে যখন অখিলগিরি বাজে মন্তব্য করেছে তারও বিরোধিতা করছি। আজকে দাঁড়িয়েও বলছি, আজকে যারা পার্লামেন্টে ঘটনা চলছে এটারও বিরোধিতা করছি। কারণ আমাদের এটা কাজ নয়, আমাদের কাজ হচ্ছে দেশ এবং দেশবাসীকে এগিয়ে নিয়ে যাব কিভাবে, তার পলিসি তৈরি করার কাজ। আমরা আইন তৈরি করার জন্য আমাদেরকে পাঠিয়েছে। আর আমরা যদি এই রকমের অশ্লীলতা করি, এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করি, মানুষ তার কার প্রতি আর ভরসা রাখবে? ওই জন্যই দেখছেন না, তুমি রাস্তাঘাটে দেখবেন একজন নির্বাচিত জনপ্রতি এমপি এমএলএ কে যে সম্মান দিয়ে সাধারণ মানুষ আর দিচ্ছে না, কমে যাচ্ছে আস্তে আস্তে। রোহিঙ্গাদেরকে চুলের মুঠি ধরে বার করবে এমনই আজকে নিদান দিলেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশ হাই কমিশনারে গিয়ে তিনি জানাবেন যাতে রোহিঙ্গাদেরকে চুলের মুঠি ধরে বের করা হয়। বলছে রোহিঙ্গা অনুপ্রবেশ। বাংলাদেশ হাই কমিশনে গিয়ে রোহিঙ্গাদের বিরুদ্ধে কমপ্লেন করে লাভ কি হবে? ওনারা তো বাংলাদেশে যদি অনুপ্রবেশকারী যদি কেউ থাকে তাও বলার এখতিয়ার আমার মনে হয় না, যদি ওনারা আমার থেকে অনেক বেশি পার্লামেন্টেরিয়ান। তো ব্যাপারটা হচ্ছে, যদি রোহিঙ্গা বা বাংলাদেশিরা অবৈধভাবে আমাদের দেশে আসে, তার জন্য তো আমি ক্যালকাটা পুলিশকে দায়ী করতে পারি না, বেঙ্গল পুলিশকে দায়ী করতে পারি না। বর্ডারে তো আমাদের ক্যালকাটা পুলিশ আর বেঙ্গল পুলিশ থাকে না, বর্ডারে থাকে তো এসএসবি, বিএসএফ। তা তো শুভেন্দু বাবুদের সবিরোধী কথা হয়ে যাচ্ছে। আর যে দপ্তরটা চালায় বিএসএফ আর সেটা কার আছে? অমিত শাহজির দপ্তর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর। তারা কি ব্যর্থ? কিছুই না, এগুলো হচ্ছে জাস্ট হাইপ তোলা হচ্ছে, বিজেপি আর তৃণমূলের লড়াই, এটা করাচ্ছে। দেখুন, আমি এটা আমার দেশের এটাও নয় যে আসবে এসে বসে যাবে তাকে সবাই গ্রহণ করে নেবে, এটা নয়। কিন্তু হ্যাঁ, পলিসি আছে, পলিসির বাইরে কাউকে আমরা করতে পারি না। সিএ নিয়ে যেটা বিতর্ক ছিল আপনি জানেন, কিন্তু তারপরেও বলছি, এই যে রোহিঙ্গা বলেন, বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী বলেন, এটা জাস্ট পলিটিক্স ছাড়া আর কিছু নয়। কাজের কাজ কিছুই হচ্ছে না, যে মিডিয়াতে টিকে থাকতে হবে। বিজেপির বিরুদ্ধে তৃণমূল লড়াই করছে, তৃণমূলের বিরুদ্ধে বিজেপি লড়াই করছে। এটা রাখার জন্য যে ইস্যুগুলো নিয়ে আমাদের বলা দরকার বা যে ইস্যুকে রেকটিফাই করা দরকার, সেগুলোকে না করে
এরা সাবজেক্ট ছেড়ে অবজেক্টের দিকে যাচ্ছে। ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দিল্লি গেলেন, আবার প্রতিবাদ করে ফিরে এলেন। এটা তো একটা অবজেক্ট সেট করলো বিরোধীদের কাছে, যে প্রতিবাদ আমিও করতে পারি। দেখুন মমতা ব্যানার্জি কোথায় যাবেন আমি তো বলতে পারি না, উনি তো রাজ্যের সরকারের প্রধান, আর নীতি আয়োগে তার তো যাওয়াটা তো বাঞ্ছনীয়, তার যাওয়া তো দরকার। তিনি গিয়ে বলতে গিয়েছিলেন, তিনার অভিযোগ যে তাকে বলতে দেওয়া হয়নি, তিনি বেরিয়ে চলে এসেছেন। এটা তো যেতে পারেন না, ভাইপোকে সাথে নিয়ে যাবেন কি কোনো এমপিকে নিয়ে যাবেন সেটা তার এখতিয়ারের মধ্যে পড়ছে। তবে আজকে আপনি এই প্রশ্ন জানবেন, আজকে পশ্চিমবাংলার বিধানসভায় বিজেপির এক সদস্য বলেছেন সেটিং করতে গিয়েছিল ওখানে, মোদিজির সাথে সেটিং হয় না, ওই জন্য রাগে চলে এসছে। এ কথা বলেছে আমি শুনেছি, কিন্তু রেকর্ডও আছে ওখানে। সেটিং করতে গিয়েছিল মমতা ব্যানার্জি ভাইপোকে নিয়ে, সেটিং হয় না, ওই জন্য রাগে চলে এসছে, কথা বলেছে। কিন্তু সে তো আমি বলতে নতুন কিছু নয় এদের কাছে।